দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে আজকে আমরা যে বিষয়ের মধ্যে প্রবেশ করব সেটা হচ্ছে নাটক। আমাদের পাঠ্য বইতে দুটি নাটক আছে, তার মধ্যে একটি হচ্ছে শম্ভু মিত্রের বিভাব। অলিক্কু নাট্যরঙ্গে মজে লোক রাঢ়বঙ্গে। মাইকেল। যে বাংলা ভাষায় সার্থক নাটকের আবির্ভাব হয়েছিল 1859, তারই লেখা শর্মিষ্ঠা নাটকের মধ্যে দিয়ে। সেই পরম্পরা দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ, তুলসী লাহিড়ী, বিজন ভট্টাচার্য, শম্ভু মিত্র, উৎপল দত্ত, এই ধরনের প্রথিতযশা নাট্যকারদের হাত ধরে মৌলিক নাটক রচনার এক সুদীর্ঘ ইতিহাস আছে আমাদের। কিন্তু শম্ভু মিত্র একটা ব্যতিক্রমী চরিত্র, ব্যতিক্রমী নাট্যকার। বাংলা নাটকের ক্ষেত্রে নাট্য রচনা, নাটকের রূপান্তর, নাটকে অভিনয়, নাটক পরিচালনা, নাট্য দল গঠন, সব মিলিয়ে একটা বহুমাত্রিক প্রতিভার সম্পূর্ণ স্বতন্ত্র উচ্চতায় যিনি নাটককে পৌঁছে দিয়েছিলেন তিনি নটনাট্যকার শম্ভু মিত্র। জন্ম 1915 খ্রিস্টাব্দের 22 আগস্ট, মৃত্যু 1997 19 মে। জন্ম হয়েছিল মাতুলালয়ে, কলকাতার ভবানীপুরে। পিতার নাম শরৎ কুমার মিত্র, মায়ের নাম শতদলবাসিনী দেবী। এই বিখ্যাত ব্যক্তিত্ব শম্ভু মিত্র শুধু নাট্যকার নন, তিনি একজন বিখ্যাত আবৃত্তিকার এবং চলচ্চিত্রাভিনেতাও। চলে আসি নাটকে। 1939-এর 9 সেপ্টেম্বর রংমহল থিয়েটারে বিধায়ক ভট্টাচার্যের মাটির ঘর নাটকটি অভিনয় করলেন। এই প্রথম তার পেশাদারী রঙ্গমঞ্চে পা রাখা। রঙ্গমহল বন্ধ হয়ে গেল। 1941-এ যোগ দিলেন মিনার্ভা থিয়েটার। সেখানেও বেশি দিন, খুব অল্প দিনের মধ্যেই চলে এলেন নাট্য নিকেতন। এই সময়ে তার বিখ্যাত নাট্যকার, নট ও নাট্যকার, বিশেষত নট শিশির ভাদুড়ির সঙ্গে পরিচয়। শিশির ভাদুড়ি 1942-এ প্রতিষ্ঠা করেছেন শ্রীরঙ্গম, বর্তমানে কলকাতায় যার নাম হচ্ছে মিনার্ভা থিয়েটার। সেই শ্রীরঙ্গমে তিনি যোগ দিলেন পরবর্তীকালে। ঠিক এই সময়ে তার সঙ্গে পরিচয় হলো বিনয় ঘোষ এবং বিজন ভট্টাচার্যের সঙ্গে। তিনি তাদেরই আহ্বানে ফ্যাসি বিরোধী
লেখক শিল্পী সঙ্গে যুক্ত। এই লেখক শিল্পী সঙ্গে থাকার অব্যবহিত কিছুদিনের মধ্যেই ভারতীয় জননাট্য সংঘ প্রতিষ্ঠিত হল। তিনি হলেন এই বাংলা শাখারই নাটক বিভাগের সম্পাদক। অভিনয় করলেন একটা বিখ্যাত নাটক, বিজন ভট্টাচার্যের লেখা নবান্ন। শুধু অভিনয় নয়, সহপরিচালনা করল। তোমরা জানো অথবা জেনে রাখো, এই নবান্ন নাটকটি কেবলমাত্র গণনাট্য সংঘের ইতিহাসে না, বাংলা নাটকের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এটা একটা মাইলস্টোন। যদিও তিনি গণনাট্য সংঘে সদস্য হয়েছেন বা সম্পাদক হয়েছেন, তবু তার কোথায় যেন একটা স্বাধীনতার অভাব ঘটছিল। রাজনৈতিক মতাদর্শ প্রচার এর গণ্ডির মধ্যেই তিনি নিজেকে আটকে রাখতে চান। স্বাধীন এবং মুক্ত চিন্তার আঙ্গিকে তিনি নতুনভাবে কিছু একটা করতে চাইলেন। তার সহধর্মিণী তৃপ্তি মিত্র, সঙ্গী অমর গাঙ্গুলি, এরকম কিছু নাট্য পিয়াসী মানুষকে নিয়ে 1948 গড়ে তুললেন নিজের নাট্যদল বহুরূপী। 1948 থেকে 71 একটা দীর্ঘ সময় তিনি বহুরূপীর সঙ্গে যুক্ত ছিলেন। সেই সময় তার প্রযোজনায় ইবসেন, হেনরিক, তুলসী লাহিড়ী, বিজন ভট্টাচার্য, রবীন্দ্রনাথ ঠাকুর, বিভিন্ন লেখকের, বিভিন্ন নাট্যকারের নাটক মঞ্চস্থ হলো বহুরূপী থেকে। যেমন রবি ঠাকুরের রক্তগর্ভ, রাজা, বিসর্জন, 4 অধ্যায়, অসামান্য অভিনয় এবং যুগান্তকারী অসামান্য পরিচালনা। ইবসেনের ডলস হাউস অবলম্বনে তিনি মঞ্চস্থ করলেন পুতুল খেলা। এনিমি অব দ্য পিপল অবলম্বনে মঞ্চস্থ করলেন দশচক্র। সফোক্লিসের অডিপাউস, বাদল সরকারের বাকি ইতিহাস, পাগলা ঘোড়া, তুলসী লাহিড়ীর ছেঁড়াতার, নিজের লেখা আমরা যে নাটকটা পড়ব বিভাব, উলুখাগড়া, এইসব নাটকের অভূতপূর্ব মঞ্চায়ন, মানে মঞ্চে অভিনয় করা, পরিচালনা করা। তৎকালীন বিখ্যাত আলোকচিত্রী তাপস এবং বিখ্যাত মঞ্চসজ্জার জন্য যিনি বিখ্যাত খালেদ চৌধুরী, দুজনেই বহুরূপীর সঙ্গে যুক্ত ছিলেন। ফলে বহুরূপীর মঞ্চায়ন একটা বিশেষ মাত্রা তো পেয়েছিল বটেই। 1970 তিনি আরেকটি সংস্থা গঠন করলেন, বঙ্গীয় নাট্য মঞ্চ সমিতি। কিন্তু সেই আর্ট কমপ্লেক্স নির্মাণের উদ্দেশ্যে যেটা গঠিত হয়েছিল সেটা আর এগোয়নি বেশি, বরং কন্যা শাওলি মিত্রের পঞ্চম বৈদিক তিনি হাতে ধরে প্রতিষ্ঠিত করেছিলেন। তার জীবনের শেষ দিন পর্যন্ত সেখানে তিনি যুক্ত ছিলেন। চলচ্চিত্রে অভিনয় করেছেন, সেখানেও তিনি সফল। খাজা আহমেদ আব্বাসের পরিচালনায় ধরতি কে লাল মানুষের মুখে মুখে ফেরে।
এছাড়া শুভ বিবাহ, ধাত্রীদেবতা, আবর্ত, মরণের পারে প্রভৃতি চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। গ্রাপি পুরস্কার তিনি পরিচালনা করেছিলেন যে চলচ্চিত্রটি, তার নাম হচ্ছে জাগতে রহো। এই জাগতে রহোর জন্য তিনি গ্রাপি পুরস্কার পেয়েছিলেন। কিছু প্রবন্ধ লিখেছেন, নাটক, অবশ্যই বিষয় নাটক, অভিনয় নাটক মঞ্চ, একটা বই, প্রসঙ্গ নাট্য, কাকে বলে নাট্যকলা, সনমার্ক ইত্যাদি ইত্যাদি। কিছু সাম্মানিক তো এই ধরনের একজন কিংবদন্তি নাট্যকারের জীবনে থাকবেই। 1966-তে সঙ্গীত নাটক একাডেমি উপাধি, ভারত সরকারের পদ্মভূষণ 1970-এ, 1976-এ রামন ম্যাগসেসে পুরস্কার, 1983-তে বিশ্বভারতী দিলেন তাকে দেশিকোত্তম উপাধি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাকে দিলেন সাম্মানিক ডিলিট উপাধি। এরকম বিখ্যাত একটি মানুষের, বিখ্যাত একজন নাট্যকারের নাটক আমরা পড়ব বিভাব। বিভাব 1951-তে প্রথম বহুরূপীতে তারই পরিচালনায় মঞ্চস্থ হলো। এটা একটা একাঙ্কিকা, মানে একাঙ্ক নাটক। যদিও 1956 সালে বহুরূপী নাট্যপত্রে নাটকটি প্রথম প্রকাশ পায়। পরবর্তীকালে কুমার রায় সম্পাদিত বাংলা একাঙ্ক নাটক সংকলনে এটা স্থান পেয়েছে। আর সৌম্যমিত্রেরই দুটি নাটক বইতেও এটা অন্তর্ভুক্ত হয়। বিভাব নাটকটির চরিত্রগুলো তাদের বাস্তব জীবনের পরিচিতি নিয়েই এখানে উপস্থিত। কোথায়? মঞ্চে। তিনটি চরিত্র, শম্ভু মিত্র শম্ভুর ভূমিকায় অভিনয় করেছে, তৃপ্তি মিত্র বৌদির ভূমিকায় অভিনয় করেছেন, আর অমর গাঙ্গুলি অমর চরিত্রে অভিনয় করেছেন। মঞ্চের পর্দা সরে গেল, মঞ্চ সম্পূর্ণ ফাঁকা। ফাঁকা অর্থে কোনো সাজসজ্জা নেই। সাদা আলোয় মঞ্চের মাঝে দাঁড়িয়ে রয়েছেন শম্ভুমিত্র। তিনি বক্তৃতার ভঙ্গিতে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলছেন। কি বলছেন হুবহু আমরা সারাংশ করে নেব। গ্রুপ থিয়েটারের অভিনয়ের ক্ষেত্রে নানা রকম সমস্যা এবং অভাব, তাই তার মনে হয়েছে যে নাটকটার নাম তিনি বিভাব দিয়েছেন, সেটা বিভাব না হয়ে অভাব নাটক হলে ভালো হতো। তিনি বলছেন তার ভাষায়, তার কথায়, পেশাদার এই মঞ্চের মতো একটা ভালো স্টেজ নেই, সিনারি, আলো, ঝালর কিছুই আমাদের নিজেদের নেই। সঙ্গে থাকবার মধ্যে আছে কেবল নাটক করার বোকামিটা। পেশাদারি যে মঞ্চ, তার তুলনায় নাকি সরকারের তাদের প্রতি বিমাতৃসুলভ আচরণ। কেবলমাত্র নাট্য প্রয়োজনে, নাট্য প্রেমের প্রয়োজন, অভিনয় করবার পাগলামির জন্য সংকট থেকে বেরোনোর
বিকল্প একটা নাট্যরীতির কথা বা প্রসঙ্গ তিনি তোলেন। কিভাবে? পরম্পরা থেকে পুরনো বাংলা নাটক কিংবা উড়ে দেশের যাত্রা কিংবা মারাঠি তামাশায় যে ভঙ্গির সাহায্যে কী করা হয় না, উপকরণগুলোর অভাবকে ঢেকে দেওয়া হয়। উপকরণ সংগ্রহ করতে গেলে তো অর্থ চাই, উপকরণ সংগ্রহ করতে গেলে বাজেট চাই। তো সেগুলোকে ঢেকে দেওয়ার জন্য, সেগুলোর অভাব থাকার জন্য তিনি কিভাবে এগুলো ছাড়া, উপকরণ ছাড়া অভিনয় করা যায় সেই চিন্তা ভাবনা করছেন। বলছেন তিনি, তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি। কীরকম প্যাঁচ? যে কোনো রকম একটা প্ল্যাটফর্ম হলেই চলবে। সিনসিনারি, দরজা জানালা, টেবিল বেঞ্চি কিছুরই দরকার হবে না। কিন্তু সে তো বুঝলাম, কিন্তু শহরের ইংরেজি জানা লোকরা এই ধরনের উপকরণহীন নাটক গ্রহণ করবে কেন? এটা একটা সংশয় তো রইলই। এই যে ভঙ্গি সর্বস্ব নাটক, এটা গ্রহণ করবে কেন বা করবে কি না, এই সংশয় তার মধ্যে রইল। এরই মধ্যে রাশিয়ান চিত্র পরিচালক আইজেনস্টাইনের একটা লেখা তিনি পড়লেন। সেখানে ভঙ্গি সর্বস্ব জাপানি কাবুকি থিয়েটারের প্রসঙ্গ আছে এবং সেটার সম্পর্কে তিনি ভীষণভাবে উচ্ছ্বসিত। এই আইজেনস্টাইনের কাছ থেকে তিনি, লেখা থেকে তিনি প্রেরণা পেলেন, সাহস পেলেন। ভঙ্গি সর্বস্ব নাট্যরীতির প্রয়োগে উৎসাহী এবং উদ্যোগী হলেন। তারপরে নাটকের মধ্যে যে তিনটে চরিত্র আছে তাদের অভিনয়ের প্রসঙ্গে আসি এবারে, মানে বিষয়বস্তু। অমর গাঙ্গুলির দরজায় এসে কড়া নাড়ছেন সৌম্যমিত্র। অমর তাকে, দরজা খোলা আছে এবং সেটা ঠেলে সিঁড়ি দিয়ে উপরে আসার রাস্তা দোতলা থেকেই বলে দিলেন। কেন এসেছেন তিনি? তার মতে নাট্যদলের সম্পাদকের ইচ্ছাতে তিনি হাসির নাটক তার রসদ জোগাড় করবার জন্য অমরের বাড়িতে এসেছেন, কারণ তার নাকি দারুণ বক্স অফিস। প্রসঙ্গক্রমে অমর বলে ফেলে যে আমরা বাঙালিরা তো শুনি কাঁদুনে জাত। এইসব কথা বলতে বলতেই তারা অন্য একটা ঘরে আসে। অর্থাৎ এই যে অন্য একটা ঘরে আসছে সেটা কিন্তু দুবার ঘুরে ওই স্টেজের মধ্যেই, শুধুমাত্র ভঙ্গির সাহায্যেই চেয়ারে বসা কিংবা ধরো দুজনের সিগারেট ধরানো এসব চলে। এই কথোপকথনের মধ্যেই চা নিয়ে মঞ্চে প্রবেশ করলেন বৌদি। বৌদির চরিত্রে অভিনয় করেছেন তৃপ্তি মিত্র। এই মুহূর্তে শম্ভুকে দেখে বৌদির বিস্ময় নিরসন করলেন অমর, তার আসার কারণ ব্যাখ্যা করলেন এবং এই যে সৌম্যমিত্র চেয়ারে বিশেষ ভঙ্গিতে বসেছেন এতে তাদের হাসি পাচ্ছে কিনা এটা শম্ভুর প্রশ্নের উত্তরে দুজনেই জানালেন, অমর এবং বৌদি, যে হাসি পাচ্ছেন। অমরের মতে কোনো গল্প ছাড়া, কোনো হিউম্যান ইন্টারেস্ট ছাড়া একদম
লাইনটাই আছে, বলছেন যাকে বলে হিউম্যান ইন্টারেস্ট নেই, কোনো পপুলার অ্যাপিল নেই যার মধ্যে, সেখানে খামোকা হাসি পাবে কেন? এইসব বলতে বলতে বৌদি প্রস্তাব দিলেন, পৃথিবীতে মানে এদের পরস্পরের আলোচনা হচ্ছে যে পপুলার করতে হবে, পৃথিবীতে সবচেয়ে পপুলার ইন্টারেস্টের জিনিস কি বৌদি জিজ্ঞেস করছেন। তখন এরা দুজনে উত্তর দিচ্ছে যে লারে লাপ্পা। বৌদি তার উত্তরে বলছেন না, পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস নাকি প্রেম, তাই তাদের একটা লাভ সিন করা উচিত, অর্থাৎ প্রেমের দৃশ্যে অভিনয় করা উচিত। মঞ্চের মধ্য থেকে বৌদির নির্দেশে সরিয়ে দেওয়া হলো যে সমস্ত বসার জিনিসপত্রগুলো ছিল, চেয়ার টেবিলগুলো অমর এবং শম্ভু দুজনে ধরে সরিয়ে দিলেন। এবার কি দরকার না, নায়ক নায়িকা। বৌদি নিজেই প্রস্তাব দিলেন নায়িকা হওয়ার। অন্যদিকে নায়ক হতে বৌদির ইচ্ছাতেই শম্ভুকে সেই ভূমিকায় অবতীর্ণ হতে হলো। অভিনয় শুরু হবে। বৌদি বলছেন যে সমস্ত প্রেমেই নাকি একটা ধাক্কাধাক্কি থাকে। তো তৃপ্তির প্রস্তাবে নায়িকা কলেজ থেকে আসার সময় নায়কের সঙ্গে ধাক্কা লাগলো। বৌদি বা নায়িকা, এখানে নায়িকা, যে চোখ খুলে চলতে জানেন না, কে আপ দেখতে নেই, চোখ খুলে চলতে জানেন না বলেই সপাটে একটা চড় কষিয়ে দিলেন নায়কের গালে, সমুদ্রের গালে। ঘটনার আকস্মিকতায় শম্ভু বলে ওঠেন, এই বড় জখমি লাভ সিন। এই মঞ্চে এই অভিনয়টা হওয়ার সঙ্গে সাথে নেপথ্যে রবি ঠাকুরের মালতীলতা দোলে গানটি ফিল্মি কায়দায় নাকা ভাবে গাওয়া হতে শোনা গেল। শম্ভুর বিরক্তির উত্তরে হারমোনিয়াম বাদক বলছে, শুধু নান্দনিকতায় কথা নয়, ব্যবসার দিকটাও দেখতে হবে, বিজনেস, কমার্শিয়াল বিবেচনা করা উচিত। কিন্তু অমর গাঙ্গুলির মতে এই অভিনয়ের মধ্যে কোনো হাসির খোরাক নেই। তাহলে পরবর্তী প্রচেষ্টা, বৌদি প্রস্তাব দিলেন প্রোগ্রেসিভ লাভ সিন। চরিত্র দুইয়ের অধিক লাগবে, পুলিশ সার্জেন্ট দরকার। তো বৌদির প্রস্তাবেই পুলিশ সার্জেন্টের ভূমিকায় নেওয়া হলো অমর গাঙ্গুলিকে। অমর গাঙ্গুলি রাস্তায় দাঁড়িয়ে মণি সমাদ্দার লেন, মণি সমাদ্দার লেন রাস্তায় দাঁড়িয়ে, জানলার নিচে রাস্তাটা হচ্ছে মণি সমাদ্দার লেন। তো সেই নিচে দাঁড়িয়ে পুলিশ সার্জেন্ট খৈনি, পিছন ঘুরে খৈনি খাচ্ছে। এদিকে কল্পিত জানলার দিকে ঝুঁকে তাকিয়ে, ছোট ছোট স্টেপে এগিয়ে কল্পিত জানলার দিকে ঝুঁকে তাকিয়ে বৌদি দৌড়ে এসে সমুদ্রকে জানালো, নিশ্চয়ই পুলিশ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে জানলার নিচে, শম্ভুকে ধরতে আসছে। শম্ভু নাকি এই দৃশ্যে একজন আত্মগোপনকারী রাজনৈতিক নেতা, আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার। কিন্তু শম্ভু রাজি নয়। হঠাৎ করে তিনি রাজনৈতিক নেতা হতে যাবেন। তো
তৃপ্তি মিত্র তাকে বোঝালেন যে পলিটিক্যাল লিডার না হলে নাকি গল্পের পলিটিক্যাল সিগনিফিকেন্স আসে না এবং গল্পটাও নাকি প্রোগ্রেসিভ হয়ে ওঠে না। মতানৈক্য থেকে শম্ভু নিমরাজি হয়ে রাজি হলেন, নিমরাজি হয়ে অভিনয়টা শুরু করলেন। ইতস্তত করছে, বৌদি তখন তাকে পালাও পালাও বলতে গিয়ে তুমি বীর, ওগো তুমি পালাও, তুমি বীর, তুমি পালাও, এই বীর শব্দটি শুনে কাল্পনিক জানলা দিয়ে লাফানোর সিদ্ধান্ত নিলেন শম্ভু। তো এই মুহূর্তে শম্ভুরও কিছু ডায়লগ বলার ইচ্ছে তিনি বলতে চাইলেন। তখন তৃপ্তি বৌদি তাকে বলছেন যে পার্টনার শটও একটা কিছু বলো, দ্য নাইট ইজ কলিং মি 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 করতে করতে মনে পড়ছে। তখন বলছেন তাহলে একটা শম্ভু তুলসী লাহিড়ীর ডায়লগ বল। আমি তো চললাম, আবার দেখা হয় কি না কে জানে বলতে শেষ হল। এদিকে লাফিয়ে যাওয়ার সময় জানলার ধারে যখন তিনি যাচ্ছেন তখন তাকে পাকড়াও করলেন পুলিশ, অমর গাঙ্গুলির ভূমিকায় যে পুলিশ। এখানেই শেষ হলো এটা নাটকটা। কিন্তু এখানেও হাসির খোরাক নেই। এবার শম্ভুই প্রস্তাব দিলেন যে চার দেওয়ালের মধ্যে নয়, চার দেওয়ালের বাইরে যাওয়া হোক। চারিদিকে মানুষের ব্যস্ত জীবনে হয়তো হাসির খোরাক খুঁজে পাওয়া যাবে, কঠিন যদিও যাবে। এমন সময় খাদ্য বস্ত্রের দাবিতে একটা মিছিল আসতে দেখা গেল। উল্টো দিক থেকে আবার পুলিশও। পুলিশ দেখে শম্ভু এবং অমর দুজনেই দৌড়ে পালান। সার্জেন্ট দূর থেকে মিছিলকে নির্দেশ দিচ্ছে যে এগোনো যাবে না, কিন্তু তাকে নিরস্ত করার চেষ্টা করছে। না হলে কি হবে, তোমরা ফিরে যাও, তোমরা ফিরে যাবে কি না। তো এরকম যখন সার্জেন্টের নির্দেশ এবং তিনি বললেন যে যদি না ফিরে যায় তিনি গুলি চালাবেন। আন্দোলনকারীদের স্লোগান চলতেই থাকে, তারা পিছু হটে না। সামনে থাকা মেয়েটি বলল না, পিছু হটবে না। গুলি চলল, একটি মেয়ে একটি ছেলে চিৎকার করে পড়ে গেল। মিছিলের মধ্যে থেকে একটা হাহাকার, একটা গোঙানির শব্দ পাওয়া যাচ্ছে। এবার শম্ভু অমরের কাছে জানতে চান, হাসি পাচ্ছে তো? এবার নিশ্চয় বলছেন, তার বক্তব্যে তার কথোপকথনই আছে সমুদ্রের, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে। এই যে ব্যঙ্গের আশ্রয়ে বুঝিয়ে দিলেন সভ্যতার একটা বিকৃত চরিত্রকে। মানুষ নির্মম ঘটনার মধ্যেও বিনোদন খোঁজে। তোমরাও করো। অ্যাক্সিডেন্ট হয়েছে, রাস্তায় মোড়ে পড়ে আছে, তার ছবি পোস্ট করে দিচ্ছে। আসলে জীবনের কঠিন স্বরূপকে আমরা এড়িয়ে চলতে চাই। লেখক বলছেন এই যে মানুষের অবিরত রক্তক্ষরণ, এই যে আর্ত মানুষের অবিরত চিৎকার, তখনই তো হাসির বিভব ঘটে, বিকাশ ঘটে।
নাটকটির সার্থকতা এখানে যে মানুষের আর্ত সময়ের মাঝেই আমরা জীবনের স্বরূপকে এড়িয়ে চলি, প্রকৃত সত্যকে অস্বীকার করে হাসির খোরাক খুঁজি, বিনোদনের খোরাক খুঁজি। ধন্যবাদ। তোমরা দু একটা প্রশ্ন লিখে নাও। পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম। পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম। বিভাব নাটকের পরিপ্রেক্ষিতে উদ্ধৃতাংশটির তাৎপর্য আলোচনা করো। বিভাব নাটকের পরিপ্রেক্ষিতে উদ্ধৃতাংশটির তাৎপর্য আলোচনা করো। 2. বিভাব নাটকটির নামকরণের সার্থকতা বিচার করো। বিভাব নাটকটির নামকরণের সার্থকতা বিচার করো। 3. এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে। এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে। লাইনগুলো বইতে দেখলেই পাবে, দুবার করে বলা দরকার নেই। প্রশ্নটা লেখো। প্রসঙ্গ উল্লেখ করে নাট্যকার কি বুঝিয়েছেন? প্রসঙ্গ উল্লেখ করে নাট্যকার কি বুঝিয়েছেন বিভাব নাটকটি অবলম্বনে আলোচনা করো। আরেকটা প্রশ্ন, এতে কোনো গল্প নেই, কোনো যাকে বলে হিউম্যান ইন্টারেস্ট নেই, নেই কোনো পপুলার আপিল নেই। এতে কোনো গল্প নেই, কোনো যাকে বলে হিউম্যান ইন্টারেস্ট নেই, কোনো পপুলার আপিল নেই, অ্যাপিল নেই। উক্তিটি কার? বক্তার এই মন্তব্যটি বিশ্লেষণ করো। বক্তার এই মন্তব্যটি বিশ্লেষণ করো। 1 + 4, আগেরগুলো সব 5 করে, এটা 1 + 4।